আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি বিশ্বাস করি যে তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান তারা দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি। তারা রিকোয়েস্ট করছে যে খুব এম্বারাসিং হবে সরকারের জন্য। পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। ডিপ স্টেট ইনভলভ হয় কিন্তু স্রোতের বিরুদ্ধে না। ইউনূসের পাশ থেকে একের পর এক জুলাই সন্ত্রাসীদের সর্দাররা সরে যেতে শুরু করেছে। সাক্ষাৎকার দিয়ে তারা বলছেন যে তারা আসলে কিছুই জানতেন না, তাদেরকে পাশ কাটিয়ে ইউনূস সব সর্দারি একাই করেছে, অথবা তার একটা ছোট্ট কিচেন ক্যাবিনেট ছিল, সেখানে তাদের আশ্রয় হয়নি। তারা পদত্যাগও করতে চেয়েছিলেন, কিন্তু লোভ লোভ আর লোভ, সরকারি সুবিধা, ক্ষমতা, এসবের কারণে তাদের সে সাহস হয়নি, যদিও তারা মুখে বলছেন অন্য কথা। সর্বশেষ এই কাতারে সামিল হয়েছেন অবৈধ ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নামে ডিপ্লোম্যাট, কামে তিনি জমির দালাল। এই উপদেষ্টা দায়িত্ব নিয়ে ইউনূসের জন্য দেশে দেশে সমর্থন আদায়ের জন্য দুতিয়ালি করা ছাড়া বাংলাদেশের জন্য কিছু করেছেন বলে নজির নেই। সবচেয়ে বড় কথা হলো, এই জুলাই সন্ত্রাসকে অস্বীকার করলেও নিজেও এই জুলাই সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার একজন নেপথ্য কুশীলব হিসেবে কাজ করেছেন। এবং সেই সময় তার বক্তব্য ঘেটে দেখুন, তিনি ভয়াবহ সব বক্তব্য দিয়েছেন। কে জানে তার বিনিময়ে তিনি কত কি পেয়েছেন, কত কি তাকে দেওয়া হয়েছে। ডলার তো কম আসেনি দেশে। কিন্তু হঠাৎ তাহলে ইউনূসের পক্ষ ত্যাগ করছেন কেন তৌহিদ হোসেন গং? কারণ আর কিছুই নয়, শেখ হাসিনার ফেরার সেই ঘোষণা। শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের ভেতরে এবং বাইরে যে হায়মাতম অবস্থা শুরু হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ভীমরুলের চাকে ধোঁয়া দিয়েছেন। যাহা তাহা ধোঁয়া নয়, একেবারে মন্ত্র পড়া ধোঁয়া। তৌহিদ হোসেনের সাক্ষাৎকারটি নিছক একজন সাবেক উপদেষ্টার আক্ষেপ বলে মনে হয় আপনার? আমার মনে হয় না। একজন রাজসাক্ষী যেমন ধরেন জবানবন্দি দেয়, একজন রাজসাক্ষী জবানবন্দি হিসাবে আপনারা তৌহিদ হোসেনের এই সাক্ষাৎকারকে ধরতে পারেন। এই সাক্ষাৎকারেই ইউনূস এন্ড গং এর কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে গেছে। তিনি নিজেই বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতর 7 সদস্যের একটি কিচেন ক্যাবিনেট প্রতি মঙ্গলবার গোপনে বৈঠক করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। অর্থাৎ দেশ চালাতো সরকার নয়, চালাতো একটি অদৃশ্য চক্র। এই চক্র কারা আমরা জানি। উপদেষ্টা পরিষদ ছিল সাজানো মঞ্চ, আর আসল নাটক চলতো পর্দার আড়ালে ইউনূসের রান্নাঘরে মানে যমুনায়। নামে তিনি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু তার নিজের মন্ত্রণালয়েও নাকি একাধিক উপদেষ্টার পরোক্ষ খবরদারি চলত। 3বার তিনি পদত্যাগ করতে গিয়েছিলেন, কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল। কেন? কারণ তিনি ছিলেন দরকারি মুখ এবং ইউনূসের ভাবমূর্তি নষ্ট হবে সেই জন্য। কি ভাবমূর্তি, মানে রক্ষা করনেওয়ালা। আন্তর্জাতিক মহলে ইউনূস প্রকল্পকে গ্রহণযোগ্য দেখানোর জন্য একজন সাবেক কূটনীতিকের মুখ দরকার ছিল। তৌহিদ হোসেন সেই মুখটি দিয়েছেন। এখন যখন প্রকল্প ডুবছে, তখন তিনি বলছেন, আমি তো সব জানতাম না, আমি তো সরে যেতে চেয়েছিলাম। এটা আসলে পুরনো কৌশল। ক্ষমতার ভোজে অংশ নাও, আর ভোজ শেষ হলে বলো রান্নাঘরে কি হচ্ছিল আমি জানতাম না, আমাকে কি খাইয়েছে আমি জানতাম না। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি হলো, অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি সামান্যতম যুক্ত ছিল না। পুরো বিষয়টি করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তাহলে তৌফিক ভাই, তখন আপনি পদত্যাগ করলেন না কেন এর প্রতিবাদে? তৌহিদ হোসেন নিজেই বলছেন, এর পেছনে কোনো গোপন কারণ বা বাধ্যবাধকতা থাকতে পারে। এখানেই সেই প্রশ্ন, কোন বাধ্যবাধকতা? কার কাছে দেয়? বাংলাদেশের জনগণের কাছে নাকি বিদেশি প্রভুদের কাছে? একটি অনির্বাচিত সরকার কেন নির্বাচনের 3 দিন আগে এমন চুক্তি করবে? কেন সেটি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হলো না? এর উত্তর খুঁজলেই ইউনূস সরকারের আসল চরিত্র বেরিয়ে আসে। তৌহিদ হোসেনকে সরল সোজা ভালো মানুষ বানানোর কোনো সুযোগ আসলে নেই। অনেকগুলো ডট দিয়ে আপনি তৌহিদ হোসেনকে পরিষ্কার করতে পারেন। 2021 সালে মার্কিন দূতাবাসে USAID আয়োজিত সাংবাদিকতা প্রশিক্ষণে তার ভূমিকার কথা আমরা জানি। সেই প্রশিক্ষণে পশ্চিমা ফ্যাক্ট চেকিং এবং তথ্য নিয়ন্ত্রণ নেটওয়ার্কের সম্পৃক্ততার কথাও আমরা জানি। প্রশ্ন হলো, এগুলো কি শুধু সাংবাদিকতা শেখানোর আয়োজন ছিল? তৌফিক হোসেন সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছেন মানে কেন?
কি কারণে? ওই যে ডলার এসেছিল, সেই ডলারের কারণে, নাকি বাংলাদেশে জনমত নিয়ন্ত্রণ, তথ্য প্রবাহ ম্যানিপুলেশন এবং সরকার পরিবর্তনের সামাজিক মাটি তৈরির অংশ ছিল তৌহিদ হোসেনের সেই ট্রেনিং? তৌহিদ হোসেনের মতো মানুষেরা এসব নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকলে তাকে নিছক পেশাদার কূটনীতিক বলে পাশ কাটানো যাবে না। তার অতীত কি ছিল? তার অতীত প্রশ্নমুক্ত। বিএনপি শাসনামলে তিনি কলকাতায় ডেপুটি হাইকমিশনার ছিলেন। পরে 2006 থেকে 2009 সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব ছিলেন। যে সময়ের ভেতর দিয়ে বাংলাদেশ বিডিআর বিদ্রোহের মতো ভয়াবহ ট্র্যাজেডি দেখেছে। সবচেয়ে বড় কথা, মানে দুই নেত্রীকে যেতে হবে, এইসব ঘটনা কিন্তু তৌহিদের আমলে ঘটেছে। এই দীর্ঘ কূটনীতিক জীবনে তিনি কতটা বাংলাদেশের স্বার্থে কাজ করেছেন আর কতটা বিদেশি শক্তির কৌশলগত স্বার্থের সঙ্গে তাল মিলিয়েছেন, সেই প্রশ্ন এখন নতুন করে তোলা দরকার। কারণ ডিপ স্টেটের লোকেরা সাধারণত কারো গ্রিন সিগন্যাল ছাড়া কথা বলে না, এবং তৌহিদ হোসেন যে সেই সিগন্যাল পেয়েছেন তার প্রমাণ একটা। ঘরের ভেতর সাংবাদিক ডেকে নিয়ে গিয়ে তিনি এসব বিস্ফোরক তথ্য দিয়েছেন। যদিও কোনোটাই আমাদের কাছে বিস্ফোরক নয়, কারণ প্রথম থেকে কথাগুলো বলে আসছি আমরা। তৌহিদ হোসেন হঠাৎ করে এই বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন কেন? কার অনুমতিতে? কোন শক্তির ইশারায়? সেটা তো বোঝাই যাচ্ছে। উত্তরটি অবশ্য তিনি নিজেই দিয়েছেন। জুলাই আন্দোলনে ডিপ স্টেটের ভূমিকা নিয়ে তিনি বলেছেন, ডিপ স্টেট স্রোতের বিপক্ষে যায় না, স্রোতের সঙ্গে মিশে পরে সেটাকে নিজেদের মতো করে ম্যানিপুলেট করে। এই একটি বাক্য অনেক বড় স্বীকারোক্তি। জুলাই 2024-এ সেটাই ঘটেছিল। ছাত্রদের আবেগ, মানুষের ক্ষোভ, অর্থনৈতিক চাপ, মিডিয়া ম্যানিপুলেশন, বিদেশি লবিং, সবকিছুকে এক জায়গায় এনে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার প্রকল্প চালানো হয়েছিল। এখন সেই প্রকল্পের প্রথম ধাপ ব্যর্থ হয়ে গেছে। ইউনূস এবং এনসিপি দিয়ে আর কাজ হচ্ছে না, তাই তাদের বলির পাঠা বানিয়ে ডিপ স্টেট নতুন খেলা শুরু করেছে। আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তাও এটাই। ডিপ স্টেট বাইরে থেকে সবসময় আক্রমণ করে না, অনেক সময় ভেতরে ঢুকে পড়ে। যে দল ক্ষমতায় ফিরতে পারে সেই দলের ভেতরেই তাদের লোক বসিয়ে রাখে। আর যারা হঠাৎ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পক্ষে কথা বলছে, যেমন তৌহিদ হোসেন, তাদের সবাইকে বন্ধু ভাববার সুযোগ নেই। যারা 3 মাস আগেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে ছিল, যারা ইউনূসের উপদেষ্টা পরিষদে ইউনূসের কথা মতো ভোট দিয়েছে, যারা তথাকথিত বিপ্লবের নামে মব রাজনীতিকে বৈধতা দিয়েছে, তারা আজ আওয়ামী লীগের পক্ষে কথা বলছে কেন? ভালোবাসা থেকে, নাকি বেঁচে থাকার কৌশল থেকে, যে শেখ হাসিনা ফেরত আসলে প্রত্যেকের বিচার হবে, সেই বিচার থেকে বাঁচতে? বাংলাদেশের বাস্তবতা এখন পরিষ্কার। আওয়ামী লীগকে বাদ দিয়ে স্থিতিশীল বাংলাদেশ বানানো যায় না, যাবে না। কৃষক, শ্রমিক, রিক্সা চালক, পোশাক শ্রমিক, নিম্ন আয়ের মানুষ বুঝে গেছে রাষ্ট্র চালানো আর এনজিও বক্তৃতা দেওয়া এক জিনিস নয়। ট্রাক চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস নয়। বাজার, কাজ, বিদ্যুৎ, বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, আন্তর্জাতিক ভারসাম্য, এসব চালাতে অভিজ্ঞতা লাগে, এসব চালাতে দৃঢ়তা লাগে, দেশপ্রেম লাগে। সেই অভিজ্ঞতা আওয়ামী লীগের ছিল, সেই দেশপ্রেম শেখ হাসিনার ছিল, এবং শেখ হাসিনা পেরেছিলেন। তাই শেখ হাসিনার ফেরার ঘোষণায় শুধু আওয়ামী লীগ কর্মীরা নয়, সাধারণ মানুষের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। আর সেই প্রত্যাশায় ইউনূস শিবিরে আতঙ্ক ছড়িয়েছে, এবং সেই আতঙ্ক এক্সটেন্ড করেছে তারেক রহমানের সরকারের ভেতর। কিন্তু আওয়ামী লীগকে রিফাইন করার নতুন ডিপ স্টেট কার্যক্রমও শুরু হয়েছে। 1972 সালে সংবিধানের 4 মূলনীতি যাদের রক্তে নেই, মুক্তিযুদ্ধের চেতনা যাদের হৃদয়ে নেই, বাঙালি জাতীয়তাবাদ যাদের রাজনৈতিক বিশ্বাস নয়, তারা আওয়ামী লীগের ব্যানারে এলেও আওয়ামী লীগের মানুষ হবে না। তারা বিদেশি প্রভুদের পারপাস সার্ভার। তাদের কাজ হবে শেখ হাসিনার আওয়ামী লীগকে ভেতর থেকে দুর্বল করা, নেতৃত্বকে বিভ্রান্ত করা, এবং ভবিষ্যৎ সরকারকে আবারও বিদেশি চুক্তি, নিরাপত্তা ফাঁদ এবং কূটনৈতিক নির্ভরতার জালে আটকানো। তাই তৌহিদ হোসেনের এইসব সাক্ষাৎকার শেষ কথা নয়, এটা আসলে শুরু। এটি ইউনূস সরকারের ভেতরে পচন প্রকাশ করেছে, কিন্তু একই সঙ্গে নতুন ষড়যন্ত্রের দরজাও ওদেরকে দেখিয়ে দিয়েছে। ইউনূস, এনসিপি, জামায়াত, সুশীল, ডলারখোর অংশ, এরা সবাই এক একটা এখন ছাগলের 14 নাম্বার বাচ্চা। কিন্তু যারা এই ছাগল দিয়ে কোরবানি দিতে চাচ্ছেন এবং পুতুল বসাতে চাইছেন, তাদের চিনতে না পারলে বাংলাদেশ আবার একই ফাঁদে পড়বে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা ভীমরুলের চাক নেড়ে দিয়েছে, কিন্তু এখন আসল কাজ হলো ধোয়ার ভেতর আসল মুখগুলো চিনে ফেলা। আওয়ামী লীগ ফিরবে, এটা বাস্তবতা, কিন্তু কোন আওয়ামী লীগ ফিরবে? শেখ হাসিনার সংগ্রামী মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, নাকি ডিপ স্টেটের অকুপাই আওয়ামী লীগ? এসব প্রশ্ন এখন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের ভাগ্য নির্ধারণ কারা করবে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু এটা এখন স্পষ্ট যে ইউনূসের পাশ থেকে এই সব সন্ত্রাসী ইঁদুররা লাভ দিতে শুরু করেছে।
ইউনূসের জাহাজ তো ডুবেই গেছে, এখন কেন জানে মনে হচ্ছে তারেক রহমানের জাহাজটিও এরা ডুবিয়েই ছাড়বে। দেখা যাক, খেলা তো শুরু হয়েছে, খেলা জমুক আর একটু, আরো কথা হবে আপনাদের সাথে। ভালো থাকেন।